স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর আসন্ন ঢাকা সফরে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বড় কিছু প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দেবে বাংলাদেশ। এজন্য প্রায় $27 বিলিয়ন অর্থায়নের বিশেষ প্রস্তাবনা তৈরি করেছে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়। তবে এসব ক্ষেত্রে দুদেশের লাভের কথা মাথায় রেখেই চুক্তি করার পরামর্শ বিশেষজ্ঞদের। আজ আমরা আলোচনা করব জ্বালানি খাতে চীনের বিনিয়োগ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শামসুল আলম এবং ঢাকা চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব আমরা একটি ছোট্ট প্রতিবেদন। সাগরতলে পাইপলাইন বসিয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত জ্বালানি তেল আনার পরিকল্পনায় বাস্তবায়িত হচ্ছে এসপিএম প্রকল্প। পাশাপাশি মহেশখালী সংলগ্ন গভীর সমুদ্রে জ্বালানি তেলের ডিপো স্থাপনের পরিকল্পনায় কাজ করছে সরকার। দুটি প্রকল্পে প্রায় $1.5 বিলিয়ন অর্থায়ন করছে চীন। বিদ্যুৎ খাতে ঢাকা শহরের ডিপিডিসি এবং খুলনা অঞ্চলে পিজিসিবির সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার উন্নয়নে $1.6 বিলিয়ন ঋণ সহায়তা দিচ্ছে চীন। সব মিলিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 18টি প্রকল্পে কাজ করছে চীন। চীনা রাষ্ট্রপতির সফরে এসব খাতের আরও কিছু বড় প্রকল্পে অর্থায়নের প্রস্তাব তুলে ধরা হবে। প্রায় $27 বিলিয়ন আমরা একটা প্রপোজ আমরা তৈরি করেছি, যেটা এখন সরকার এবং চীন সরকার এবং বাংলাদেশ সরকার মধ্যে আলোচনা সাপেক্ষে তাদের এই প্রজেক্টগুলো আমাদের স্যাংশন হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীনের কারিগরি সহায়তা কাজে লাগানোর পক্ষে বিশেষজ্ঞরা। তবে এই ক্ষেত্রে দুই দেশের লাভের অঙ্ক সমান রাখা উচিত বলে মনে করেন তারা। যে কোনো ধরনের সহযোগিতা সমঝোতা এটা উইন উইন হতে হবে। তাদের ইন্টারেস্ট কোথায় আছে সেটার সাথে আমার প্রয়োজনীয়তার সাথে ম্যাচ করতে হবে এবং তারপরে এমনভাবে নিতে হবে যেন আমাদের স্বার্থহানি না ঘটে। 2041 সাল নাগাদ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে যে জ্বালানি চাহিদা তৈরি হবে তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম এবং জনাব হুমায়ুন রশিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? জি ভালো। ডক্টর শামসুল আলম, আপনার কাছে প্রথম জানতে চাচ্ছি যে আমরা জানি যে চীনের রাষ্ট্রপতি 14 এবং 15 অক্টোবর এই মাসে আসছেন বাংলাদেশে এবং বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা চিন্তা করছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বিদ্যুৎ খাত নিয়ে এবং আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে প্রায় $27 বিলিয়ন অর্থায়নে প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের ঠিক কোন দিকে নজর দেওয়া উচিত? অনেকে বলছেন শুধু পাওয়ার জেনারেশন নয়, আবার পাওয়ার ডিস্ট্রিবিউশনটাও আসলে আমাদের দেশের একটা জরুরি বিষয়। কোন দিকে বেশি নজর দেওয়া উচিত? প্রথমত আমি চীনের রাষ্ট্রপতিকে স্বাগত জানাই আমার দেশ সফরের জন্য, এবং তারা আমাদের দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ করছে, সেটা একটা খুব আশার খবর। আমাদের সমৃদ্ধিতে তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু আমাদের সাইডের বিষয়গুলো সেটা হচ্ছে যে আমাদের চাহিদা নিরূপণের ক্ষেত্রে এবং বিনিয়োগ সক্ষমতা অর্জন এবং আমাদের নিজস্ব কারিগরি সক্ষমতা অর্জনের ক্ষেত্রে এইসব বিনিয়োগ যাতে ইতিবাচক হয়, ফলপ্রসূ হয়, সেদিকে লক্ষ্য রাখা। সবার আগে যেটা দরকার যে বিনিয়োগ এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের নীতিমালা থাকা দরকার, এবং এই আমাদের দেশের ব্যক্তি খাত বিনিয়োগকে আমরা উৎসাহিত করছি, সরকারি খাত বিনিয়োগ হচ্ছে, এফডিআই আসছে অর্থাৎ বিদেশি বিনিয়োগ আসছে। এদের মধ্যে সুষম সমন্বয় করে আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করা এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সেবা বলেন, জ্বালানি সেবা বলেন, জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই ব্যাপারটি মাথায় রেখে যদি আমরা পরিকল্পনা প্রণয়ন না করতে পারি বা পরিকল্পনা প্রণয়ন করতে চাই, তাহলে আমাদের সবার আগে একটা পলিসি থাকতে হবে। প্রথমেই আমরা যে সংকটের মধ্যে আছি, আমাদের পলিসি নেই। আমরা এই যে কোন কোন খাতে আমাদের বিনিয়োগকে প্রায়োরিটি দিতে হবে, এই প্রায়োরিটাইজ করার জন্য আমাদের কাছে কোনো সূচক নেই। আচ্ছা, তার মানে আমরা আরবিটারি অ্যাডহক ভিত্তিতে আমরা যখন যেটা পাচ্ছি সামনে আনছি। বিদ্যুৎ খাত বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, প্রাইমারি জ্বালানি সেক্টর, এই সব মিলিয়ে যে বিষয়টি পুরা বিদ্যুৎ এবং জ্বালানি খাত পুরা অর্থনীতিকে ধরে রেখেছে বা অর্থনীতিকে মাথায় করে রাখছে, তার কোথাও এখন পর্যন্ত সমন্বিত চেহারাটা পরিস্ফুটিত হয়নি। এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু আমরা সেই পরিমাণ উৎপাদন নিশ্চিত করতে পারছি না।
কেন পাচ্ছি না সেই কারণটুকু আজ পর্যন্ত আমরা স্পষ্ট করতে পারিনি। ধন্যবাদ ডক্টর আলম। আমি আপনাকে ফিরে আসবো জনাব হুমায়ুন রশিদ। আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয় যে কোন কোন দিকে বাংলাদেশে নজর দেওয়া উচিত? আমরা যদি পাওয়ার জেনারেশনের কথা বলবো, নাকি পাওয়ার ডিস্ট্রিবিউশনের কথা বলবো, নাকি ট্রান্সমিশনের কথা বলবো, কোনটা আপনার কাছে মনে হয় যে এই মুহূর্তে বেশি দরকার? ধন্যবাদ আপনাকে। আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের যে জি। জেনারেশনটা কিন্তু গত 7 থেকে 10 বছরের ভিতরে যে পরিমাণ জেনারেশন গ্রেডে আসছে প্রশংসনীয়। রাইট। কিন্তু কোন জায়গায় সমস্যাটা হচ্ছে ডিস্ট্রিবিউশনস, ইনস্ট্রুমেন্টেশনস, প্রোটেকশনস, এই জায়গাগুলোতে আমাদেরকে ইমপ্রুভমেন্ট আনতে হবে। আচ্ছা। সবচেয়ে বড় জিনিস যে বাংলাদেশে কিন্তু আজকে অনেক ক্যাপাসিটি বিল্ডিং হয়ে গেছে। আপনি যদি দেখেন যে এই ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার যারা আছে বাংলাদেশে, যাদের এই 10 মেগাওয়াট থেকে আরম্ভ করে এই 100, 200, 250 মেগাওয়াট পর্যন্ত পাওয়ার প্লান্ট যারা স্থানীয়ভাবে স্থাপন করেছে, এরা কিন্তু লোকাল ভ্যালু এডিশন করেছে, লোকাল ট্রান্সফর্মার বসাইছে, লোকাল সুইচ গিয়ার বসানো হয়েছে। এই যে অ্যাচিভমেন্টগুলো, ডোমেস্টিক অ্যাচিভমেন্ট, এটাকে ইন্টিগ্রেট করে যাতে আমরা চাইনিজ ইনভেস্টমেন্টটাকে আনতে পারি, এবং এটা একটা অত্যন্ত মহৎ উদ্যোগ এবং অত্যন্ত প্রশংসনীয় ভেঞ্চার বলা যায়। অ্যাবসলিউটলি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমরা নিচ্ছি 30 সেকেন্ড একটি বিরতি। ফিরছি আলোচনায়। ডক্টর আলম, আপনাকে জানতে চাচ্ছি, আপনি বলছেন যে নীতিমালার অভাব রয়েছে এফডিআই আকৃষ্ট করবার ক্ষেত্রে, বিশেষত পাওয়ার সেক্টর আকৃষ্ট করবার ক্ষেত্রে কি ধরনের একটা নীতিমালা প্রয়োজন আপনার মনে যে হয়? কথাটা হুমায়ুন রশিদ সাহেব বলছিলেন, আমি সেইখান থেকে কথাটা শুরু করি। এই সরকারের এই যে 2 টেনিয়রের মধ্যে একটা বিশেষ বিষয়টি লক্ষণীয়, যে এখানে আমাদের দেশীয় উদ্যোক্তারা, বিশেষত পাওয়ার সেক্টর ডেভেলপমেন্টে, সেটা জেনারেশনেই বলেন আর ডিস্ট্রিবিউশনেই বলেন আর এদের ইকুইপমেন্ট তৈরি করার ক্ষেত্রেই বলেন, এরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং তাদের অংশগ্রহণটা দেখার মতো, চোখে বাঁধার মতো। এবং সব দেশই চায় নিজস্ব সক্ষমতা উন্নয়ন হোক, এবং সরকার তার নিজের ঢালাওভাবে মালিকানা ছেড়ে দিয়ে সক্ষমতা অর্জন করার ঝুঁকি আছে। সরকার তার নিজের নিয়ন্ত্রণে রেখে প্রাইভেট সেক্টরকে প্রমোট করা এবং গ্র্যাজুয়ালি প্রাইভেট সেক্টরকে অ্যাকোমোডেট করা এবং সেইভাবে প্রোগ্রেসের সঙ্গে সঙ্গে এই সক্ষমতাগুলো তৈরি করা, এটার নামই জাতীয় সক্ষমতা। সরকার নিজের হাতে রেখে জাতীয় সক্ষমতা যেমন অর্জন করতে পারবে না, আবার বেসরকারি খাতে পুরা মালিকানা ছেড়ে দিলেও পারবে না। তার মধ্যে এটা সুষম ভারসাম্য রাখতে হবে এবং তার পাশাপাশি এফডিআই আসতে হবে। যে জায়গাটা যেভাবেই হোক আমরা খানিকটা অ্যাচিভ করতে পেরেছি, আমি যদিও অনেক সমালোচনা করে থাকি, তার মধ্যেও আমি এই কথাটা আজকের প্রেক্ষাপটে বলতে চাই। কিন্তু এইটাকে সুযোগ হিসেবে টেকসই যদি করতে হয়, আজ সময় এসছে আমরা প্রাইভেট সেক্টরকে আমাদের উন্নয়নে আর কিভাবে অ্যাকোমোডেট করব, সে বিষয়টি এখন খুঁটিয়ে যাচাই বাছাই করে আমরা তাদেরকে আগাতে হবে এবং তাদের সঙ্গে নিতে হবে। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, উনি তো চেম্বার অফ কমার্সেরও ভারপ্রাপ্ত সভাপতি। 7 পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একেবারেই উল্লেখ করা আছে, ওনাদের একটা মিটিংয়ে যে আমি বলে এসেছিলাম যে মানুষকে এই উন্নয়ন পরিকল্পনায় সম্পৃক্ত করতে হবে, কম্পিটিশনকে এনশিওর করতে হবে। সেই জায়গাগুলো এই পলিসির মধ্যে না এনে আপনি প্রাইভেট সেক্টরের এই যে নীতিমালাগুলো, এই যে কত $27 বিলিয়ন ইনভেস্টমেন্ট প্রপোজাল তৈরি করেছে গভর্নমেন্ট, বলল সেখানে কি আমার অংশগ্রহণ আছে? আমি তো আপনার কাছে এসে শুনলাম ওনার অংশগ্রহণ আছে। এইখানে ব্যক্তি খাতে প্রাইভেট সেক্টরে কতটা অংশগ্রহণ রয়েছে? এই যে একটা পলিসি লেভেল সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো, প্ল্যানিং করা হলো। শুনতে যাচ্ছি জনাব। আমার যেটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনভেস্টমেন্ট কেন আসছে না? ইনভেস্টমেন্টের অন্তরায় হচ্ছে এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো রেডি হয় নাই। আমি আজকে একটা ফ্যাক্টরি করব ধরেন খুলনায়, দেখা যাচ্ছে ওই জায়গাটাতে ধারে কাছে বিদ্যুৎ আছে কিন্তু ওখানে ট্রান্সমিশন নাই বলে বিদ্যুৎ আসছে না। রাইট। আজকে এই বিদ্যুৎটাকে আসতে হবে আমার দোরগোড়ায়। আমি বিদ্যুতের দোরগোড়ায় যাওয়ার মতন আমার সামর্থ্য নাই। আমি চাই কোয়ালিটি বিদ্যুৎ। রাইট। এই কোয়ালিটি বিদ্যুৎ বলতে আমি যেটা বুঝি, যদি 11 কেভি হয় তাহলে এটা 11 কেভিতেই আমাকে আমার দোরগোড়ায় পৌঁছাবে। যদি 50 সাইকেলস হয় 50 সাইকেলস এটা মানে আমার এখানে আসবে। কিন্তু এই জায়গাগুলো এখনো ইমব্যালেন্সড আছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই জায়গাকে টেকনোলজিক্যালি ইমপ্রুভমেন্ট আনতে হবে। আনতে হলে এই যে বিদেশি এই ধরেন জ্ঞান কিংবা নলেজ, টেকনোলজি, এই জিনিসগুলো যদি বাংলাদেশে আসে তাহলে এটা কাজে আসবে। আমরা প্রোডাক্ট সবসময় যে নেব তা না, আমরা নলেজ নিতে হবে। প্রায় বলা হয়ে থাকে যে জেনারেশনে প্রাইভেট সেক্টর অনেকটা এগিয়ে গেছে, আপনিও নিজেও বলছিলেন, যেটা আমরা আগে দেখিনি কখনো।
আমরা যদি ট্রান্সমিশনের কথা বলি, ডিস্ট্রিবিউশনের কথা বলি, সেক্ষেত্রে কি প্রাইভেট সেক্টর সম্পৃক্ততা খুব বেশি কি আছে? প্রাইভেট সেক্টর এখনো বাংলাদেশের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে মেজরিটি কন্ট্রিবিউট করে। ধরেন আপনি যদি দেখেন বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি কথা বলি, ট্রান্সফর্মার কিংবা সুইচ গিয়ার, আজকে বাংলাদেশ থেকে কিন্তু নেপাল ইলেকট্রিসিটি বোর্ডের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটাকে কভার করা হয় আপ টু 132 কেভি পর্যন্ত। এর উপরে যখনই আসছে তারা ইন্টারন্যাশনালি মানে এই জিনিসগুলো প্রকিউর করে। বাংলাদেশ কিন্তু এখন ওই জায়গায় চলে গেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফাইন্যান্সে নেপালে কাজ করা হচ্ছে, নেপাল ইলেকট্রিসিটি বোর্ডের যত আপ টু 132 কেভি সিস্টেম। আশাব্যঞ্জক কথা। ধন্যবাদ রশিদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় ছোট্ট একটা বিরতি যাবার সময় হলো, ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি জ্বালানি খাতে চীনা সহায়তা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শামসুল আলম এবং ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি এবং এনার্জি পাওয়ার জেনারেশন ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। জনাব শামসুল আলম, আপনাকে জানতে চাচ্ছি যে এখন যখন আমরা আলোচনা করছি যে চীনার রাষ্ট্রপতি বাংলাদেশে আসবেন এবং বিভিন্ন প্রকল্পের সহায়তার কথা বলা হচ্ছে, একই সাথে বিশেষজ্ঞরা বলছেন যে প্রকল্পগুলো এমনভাবে বাস্তবায়ন হওয়া উচিত যাতে দুদেশই সমানভাবে লাভবান হয়। এটা কিভাবে নিশ্চিত করা সম্ভব? সমানভাবে লাভবান হওয়ার বিষয়টি, যেটা হুমায়ুন রশিদ সাহেবের কথায় কিছুটা এসছে, আপনার পাওয়ার ইন্ডাস্ট্রি বলেন, এনার্জি ইন্ডাস্ট্রি বলেন, তার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো যেভাবে ডেভেলপ করে উঠেছে, ওই যে একই কথা আছে যে এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট করা। এবার আসেন কন্ট্রাক্টারি কাজ দেওয়া, এবার আসেন লোক নিয়োগ করা, এই ব্যাপারগুলোর দিকে যদি তাকান, চীনারা দেখা যাচ্ছে একটা বাবুর্চি পর্যন্ত নিয়ে আসে দেশ থেকে। সব দেশই করে, শুধু চীনা নয়। হ্যাঁ, আমি বললাম এখন সেই কাজটা এখানেই আমাদের স্বার্থের ব্যাপার আছে যে আপনি 20:1, আমার যদি কর্মচারী লেভেলের বা উপর লেভেলের হাই লেভেল হাইটেক কারিগরি জনবল, আমি তো টেকনোলজি ট্রান্সফার করার জন্য বিনিয়োগ চাই। আমার তো পয়সার সঙ্গতি 10 বছর আগে যতটা সংকটে ছিলাম এখন তো ততটা সংকটে নেই। আমি পয়সার জন্য তারপরে যতটা নির্ভরশীল তার থেকে বেশি হচ্ছে তার টেকনোলজি ট্রান্সফার করা, আমার দেশের কারিগরি জনবলকে সমৃদ্ধ করা। কিন্তু সেই জায়গাগুলো যদি না তৈরি হয়, তার মানে আমার বাজার কিন্তু তার দখলে চলে গেল। এখানে যে বাজারটা তৈরি হতে যাচ্ছে, এই বিনিয়োগের মধ্যে বাজার তার দখলে চলে যেতে পারে। আবার এই বিনিয়োগের ফলে আমার বাজার সমৃদ্ধ হলে আমি সেই বাজারে বিভিন্ন পণ্য নিজে উৎপাদন করে কারিগরি সক্ষমতা দক্ষতা উন্নয়ন করে আমার অর্থনীতিকে সমৃদ্ধ করে বাজারটা আমার নিয়ন্ত্রণে রাখতে পারে। এই জায়গাটা যদি আমি স্পষ্ট না করি, তাহলে আলটিমেটলি হবে কি, বাজার ঠিকই তৈরি হবে কিন্তু বাজারটা অন্যদের দখলে চলে যাবে। তাহলেই কলোনির যে ব্যাপারটা ছিল অতীতে যেভাবে বলা হতো, সেই অর্থনীতির জায়গাটা অন্যের অধিকারে যদি চলে যায়, ব্যবসা বাণিজ্য যদি বিদেশের অধিকারে চলে যায়, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলটা কিন্তু এসে যাবে। ধন্যবাদ। জনাব রশিদ, আপনার কি মনে হয় যে সেই সক্ষমতা বাংলাদেশ আছে নেগোসিয়েশন টেবিলে? যখন আমরা বলবো যে যখন একটা প্রজেক্ট বাস্তবায়ন হবে তার 60% এমপ্লয়মেন্ট হতে হবে বাংলাদেশ থেকে, বা এই জাতীয় নেগোসিয়েশন ক্ষমতা কি আমাদের আছে? কারণ আমরা এটুকু আমি বলতে পারি যে শুধু চীন নয়, অনেক দেশই আসলে আগ্রহ দেখাচ্ছে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে তারা বিনিয়োগ করতে চায়। সেখানে সুযোগ আছে কিনা আমাদের? আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার এর মধ্যে এই ধরনের নেগোসিয়েশন স্কিলস বাড়িয়েছেন। ওনাদের যে মেকানিজম আছে, ওনাদের যে টিম আছে, দে আর ভেরি এডুকেটেড, দে নোজ অ্যাবাউট হোয়াট টু ডু। কিন্তু সমস্যাটা কোথায়? এখানে সদিচ্ছা থাকতে হবে। নেগোসিয়েশনের সদিচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু নেগোসিয়েশনে আমরা উইন করতে পারবো না। আচ্ছা, 1 2 নম্বর হচ্ছে এই নেগোসিয়েশনে প্রথমত দেখতে হবে যে আমরা কি পাচ্ছি আর আমাদের কাছ থেকে তারা কি পেয়ে যাচ্ছে। এই যে চীনের প্রেসিডেন্ট আসছে বাংলাদেশে, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। গত 30 বছরের মধ্যে প্রথম চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ। রাইট, আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এটা ডিপ্লোমেসি কিন্তু এই জায়গায় একটা বড় সাকসেস আছে। অবশ্যই এই এত বড় সাকসেস চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসা, এবং এখানে আমরা কি পেতে পারি, এটাই হচ্ছে নেগোসিয়েশন স্কিলস। আমরা কি নিতে চাই। আমাদের দেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, রোড, কমিউনিকেশনস, আমাদের পোর্ট, আমাদের এই জিনিসগুলো যতদিন না আসছে ততদিন কিন্তু আমাদের দেশের যে আমাদের লক্ষ্য আছে 2030 সালের যে এসডিজি গোল আমরা রিচ করতে চাই, আমরা দারিদ্রতা থেকে বেরোতে চাই, এই জিনিসগুলো করতে হলে আমাদের যে প্রথমত এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমরা চীনের প্রেসিডেন্টের কাছে আমরা কামনা করি যে উনি আমাদেরকে দিবেন,
আর আমাদের এই টেবিলে যারা নেগোসিয়েশন আমাদের জনগণের পক্ষে বসবেন ওনারা এই জিনিসটাকে আদায় করে নেবেন। আচ্ছা, ধন্যবাদ জনাব শামসুল আলম। জনাব রশিদ বলছিলেন যে আমাদের নেগোসিয়েশন করবার ক্ষমতা আছে, সক্ষমতা রয়েছে। সদিচ্ছার ব্যাপারে তিনি বলছিলেন, এই সদিচ্ছাটা আসলে কেমন, যে কি করে একটা ডিল উইন উইন হতে পারে? ওই যে জাতীয় স্বার্থের ব্যাপারটি গুরুত্ব পেতে হবে। সেই জাতীয় স্বার্থের গুরুত্বের বিষয়টি ওই প্রথমেই যে কথাগুলো আসছে যে আমার ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট, আমার টেকনোলজি ট্রান্সফার, আমি শুধু টাকা আনতে চাচ্ছি তা নয়, আমি এগুলো এনে আমি নিজে সমৃদ্ধ হতে চাই, আমি নিজে স্বনির্ভর হতে চাই। আবার তারা আসছে, এসে আমার এই বাজারটা তাদের দখলে না চলে যায়, আমি বাজারটা সমৃদ্ধ করে আমি আমার নিজের নিয়ন্ত্রণে রাখবো, আমি নিজেই এই বাজারের বেনিফিটটা আমি জাতীয়ভাবে নেব, এই ব্যাপারগুলো প্রাধান্য পেতে হবে। তারপরে আসে সক্ষমতা। আপনি যে কথাটা বলেছেন যে আমরা কি সেটা করতে সক্ষম কিনা, সেই জায়গাটা আমি পিন পয়েন্ট করতে চাই। উনি যেদিকে গেছেন সেই জায়গাটা সেকেন্ডারি। প্রাইমারি যে জায়গাটা সেটা হচ্ছে আজকে যদি আপনি দেখেন যে আমার পিজিসিপির মতো একটা অর্গানাইজেশন, অর্থাৎ পাওয়ার ট্রান্সমিশনের যে কোম্পানি, তার চেয়ারম্যান হতে হয় একজন অকারিগরি ব্যক্তি, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টারের, মাননীয় প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারিকে, যে হচ্ছে কর্মচারীদের মধ্যে সবচেয়ে শীর্ষের ব্যক্তিকে, তাকে নেমে এসে এই জায়গা চালাইতে হয়। এবং তার কারণে তিনি এই জায়গায় এসে যখন এই পিজিসিপি কোম্পানিকে ভেঙে ব্যক্তি খাতে দিয়ে দিতে চান, একটা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য তিনি যখন রেজুলেশন নেন, তখন আপনি কি করে বলেন যে আমাদের নেগোসিয়েশন ক্ষমতা আসে বা আমরা নেগোসিয়েশন ক্ষমতা অর্জন করতেছি? কারণ এখানে যে কোনো স্বার্থ, সেই সেতু নিয়ে যখন কথা উঠেছিল তখন আসছিল গোলাম হোসেন। আজকে এগুলো নিয়ে যখন কথা হয় তখন বিহাইন্ড দিয়ে আরেকজন গোলাম হোসেনের স্বার্থ প্রতিপালিত করার জন্য যেটা করা হয় না তা তো নয়। আজকে ডিস্ট্রিবিউশন কোম্পানির কথা আসেন, আজকে আপনি গ্যাস সেক্টরের কোম্পানিগুলোর কথা আসেন, সব জায়গাতে দেখা যাচ্ছে সেক্রেটারি সাহেবরা অকারিগরি লোক। যেখানে আমরা বলছি কারিগরি দক্ষতা অর্জন করার জন্য আমরা তাদের সহায়তা চাই, তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফার করতে চাই, এই সব জায়গাগুলো যদি এই সমস্ত লোকজনদেরকে আমরা চালাই এবং ওই সমস্ত বোর্ড যদি এই সমস্ত লোকজন দ্বারা সমৃদ্ধ হয়, তাহলে সেই বোর্ড আমাদের টেকনোলজি ট্রান্সফার করে আমাদের বাজার সমৃদ্ধ করে আমাদের অনুকূলে রাখবে না, সে বাজার তাদের হাতে তুলে দেবে। জনাব রশিদ, আপনার কি মনে হয় যে আমরা যে ডিস্ট্রিবিউশনের কথা বলি, এখানে চীনের কি ধরনের সহায়তা পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা পেতে পারি? আমাদের দেশে আমরা এখন যেটা আছি 230 কেভি সিস্টেম ভোল্টেজে আমাদের সিস্টেম অপারেট হয় ম্যাক্সিমাম হাই ভোল্টেজ লেভেলে। আমরা এখন 400 কেভি কিংবা তার উপরে যেতে চাই। এটা কিন্তু টেকনোলজি আমাদের কাছে নাই। আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা চীনের কাছ থেকে এই টেকনোলজি এবং এই পণ্যগুলা পাই, আচ্ছা, এবং স্থানীয় কিছু কারিগরি ক্যাপাসিটি যাতে বিল্ডিং হয়, এই জিনিসটা। এই যে পিজিসিবি যে কাজটা করছে এখন পর্যন্ত আপনি বিদ্যুৎ পাচ্ছি, এটা কিন্তু প্রশংসনীয় উদ্যোগ। অবশ্যই এটাকে আরো এফিশিয়েন্ট করতে হবে। এই এফিশিয়েন্ট করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টেকনোলজি। এই টেকনোলজি আমরা চাইলে কারোর হাতে তুলে দেব। আমরা টেকনোলজি দরকার, মানুষগণকে সক্ষম করা দরকার, আরো জ্ঞানী করা দরকার। আমি ওনার সাথে একমত যে টেকনোলজি যদি আসে সাথে সাথে আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, নিশ্চিত পাবে। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং এখন সময় আসছে এই সুযোগ কোনোভাবে ছাড়া যাবে না হাত থেকে। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, আমরা আশা করব চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এই সফর সফল হবে এবং বাংলাদেশ সত্যিকার অর্থে লাভবান হবে এই সফর থেকে। আপনাদেরও ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুন থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।